রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। তন্ডুল শস্য হিসেবে ভুট্টার যেমন কদর আছে, তেমনি এ রাজ্যে সুইট কর্ন কিংবা পপকর্নের চাহিদা এবং বাজারও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কলকাতার মতো বড় শহরে এবং শপিং মলের চাহিদা এবং উপস্থিতি লক্ষ্য করা যায়। স্বাস্থ্য সচেতন মানুষ তাদের খাদ্যে এটিকে অন্তর্ভুক্ত করেছে। এই সুইট কর্নের চাষ পদ্ধতি ভুট্টা চাষের মতোই। এই ফসলটির চাষের অভিজ্ঞতার কথা জানালেন উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের প্রগতিশীল কৃষক গোবিন্দ বিশ্বাস। সুইটকর্ন চাষ করতে গেলে যেরকমভাবে ভুট্টা চাষ করে সেরকম তেমনভাবেই করা যায়। এতে সারের ভাগটা বেশি লাগে আর অন্য চাষ খরচ কম। প্রথম চারা তৈরি করতে হয়, যেরকম কপির খোলা ফেলা হয়, কপির খোলা মতন চারা ফেলতে হবে। ২০ হাত বাই ২.৫ হাত লম্বা হবে দুটো খোলা। তার মধ্যে ১ কেজি দানা এই একটা থেকে একটা পাশাপাশি বসাতে হবে। অল্প 1/2 ইঞ্চি তলায় দিয়ে মাটি ঢেকে দেওয়ার পরে উপরে খবরের কাগজ বা বিচুলি দিয়ে হালকা রস দিয়ে চাপা দিতে হবে। চাপা দেওয়ার পর ওটা যখন 2 থেকে 3 দিন হয়ে যাবে তখন চারা আস্তে আস্তে সব ফুটে উঠবে এবং ঝাঁঝরি দিয়ে জল দিয়ে সেটা 7 থেকে 8 দিনের পরে সেটা বসানোর উপযুক্ত হবে। গরমের দিনই 8 দিনের মধ্যে বসানো যায় এবং শীতের দিনে হলে 10 থেকে 12 দিন, ঊর্ধ্বে 15 দিন পর্যন্ত রাখা যায়। আমার ছিল আগে জমিতে ওল তুলে নেওয়ার পরে বর্ষা শেষ হয়েছে, তারপরে আমার এই শুরু হয়েছে এই ভুট্টা চাষ। ওল তুলে নেওয়ার পরে দুটো চার্জ দিয়েছি। দুটো চার্জ দেওয়ার পরে রোটারে চার্জ দেওয়ার পরে 2 হাত করে ভাটি করা, তার উপরে নালার থেকে নালার দূরত্ব 1 হাত, তার মধ্যে একটা করে চারা বসানো এবং চারা থেকে চারা 1 হাত করে বসানো। 1 বিঘে জমিতে চারা বসে 5,500 থেকে 6,000। 1 বিঘে জমিতে 5,000 5,500 ভুট্টা সঠিক পাওয়া যায়। 7 থেকে 8 দিনের চারা বসানোর পরে জল দিয়ে জমিতে ভুট্টা চারা বসাতে হয়। ধান রোয় সেরকম রোয়ার মতন একটা করে 1 হাত অন্তর সারিতে বসিয়ে যেতে হবে। তারপরে জো হয়ে যাওয়ার পরে যখন মাটিতে রস শুকিয়ে যাবে তখন আবার একবার জল দিয়ে হালকা করে জমিতে 10-26 এবং ইউরিয়া দুটো একসঙ্গে মিক্সচার করে 1 বিঘে জমিতে 1 বস্তা 10-26 এবং ইউরিয়া কেজি 15 মতন ইউরিয়া জমিতে ছড়িয়ে দেওয়ার পরে জল দেওয়ার পরে 1 সপ্তাহ পরে আবার যখন জো হবে তখন এই মাটির থেকে ঘাস যদি হয়, ঘাস জমিতে হওয়ার জন্য কোনো এতে লোক লেবার লাগে না। এতে আপনার ঘাস মারা যে ওষুধ আছে, ঘাস মারা, সে ওষুধ দিলে ভুট্টা গাছ কিছু হবে না এবং ঘাস মরে যাবে। এই জমিতে আর কোনো লেবার লাগে না। জমিতে ভুট্টা চাষ করতে গেলে কোনো লেবারের প্রয়োজন হয় না, একমাত্র ভুট্টা ভাঙার সময় প্রয়োজন হয়। তার মধ্যে ভুট্টার একটু অসুবিধা আছে, যেটা পোকা লাগে। ভুট্টা গাছ যখন ছোট বসানো হয় তখন ওই গাছের গোড়ায় পিঁপড়ে আক্রমণ করে। সেই জন্য ওই জমিতে ভুট্টার গাছের গোড়াতে ফিডন বা ক্লোরিপাইরিফাস গ্রুপের যে কোনো ওষুধ স্প্রে করলে ওটা নিয়ন্ত্রণ নেওয়া হয়। এবং যখন গাছ বড় হয় তখন ওই পাতা যখন মাঝির পাতা ছাড়ে তখন আর একটা পোকা আক্রমণ করে। সেই পোকাটা হচ্ছে লেদা পোকা টাইপের, ভেতর থেকে মাছ খেয়ে ফেলে দেয়। তখন ওই পোকা মারার জন্য আমরা লেদা পোকা মারা যে কোনো ওষুধ স্প্রে করলে ও চলে যায় এবং ভুট্টা চাষে তেমন আর কোনো অসুবিধা হয় না। ভুট্টা চাষটা খুব অল্প দিনের মধ্যে হয়। গরমের সময় হলে আপনার 55 থেকে 60 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। আর শীতের দিনে হলে 90 থেকে 95 দিন পর্যন্ত টাইম লেগেছে অতি শীতে। কিন্তু শীতের সময় বাজার দরটা খুব ভালো থাকে, গরমের সময় বাজার দরটা কম থাকে। এবং ভুট্টা মোটামুটি বিঘাতে 6,000 গাছ বসলে 5,500 যদি আমরা বিক্রি করতে পারি, শীতের সময় 5 টাকা বাজার হিসাবেই ধরা যেতে পারে। 5 টাকা হিসাব করলেও মোটামুটি 27,000 থেকে 30,000-এর মধ্যে বেচাকেনা হবে এবং খরচ খুব 10,000 টাকার মধ্যে খরচের মধ্যে হয়ে যায়। ভুট্টার সঙ্গে সুইটকর্নের পার্থক্য হচ্ছে সুইটকর্ন মাত্র 60 দিনের মধ্যে রেডি হয়ে যায় এবং অল্প দিনের মধ্যে কচি অবস্থায় বিক্রি হয়ে যায় বলে খুব তাড়াতাড়ি ভাঙা যায় এবং ক্ষতিটাও কম হয়। যে টিয়া পাখিটাকে যেসব আক্রমণ করে সেই টিয়া পাখির আক্রমণ থেকেও বাঁচা যায়। এবং যে ভুট্টা ওটা আপনার যত দিন যাবে তত পাকবে, তত টাইট হবে, তত ভালো হয়। কিন্তু বেশি পাকলে ভিতরে দানা শুকিয়ে যায়, তখন বিক্রি হবে না। শীতকালে মালটা আমার রেডি হয়েছে এবং শীতকালে মালটা টাইম বেশি লাগে বলে মালটা অতি মোটা হয়। 1 সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে যাবে এবং মালটার সাইজটাও ভালো হয়েছে, বেচাকেনাও আশা করি ভালো বাজার পাওয়া যাবে। এই সুইটকর্ন চাষটি আমি 2008 সাল থেকে করে আসছি। কম বেশি সবসময় এই ভুট্টা চাষটা সারা বছরই হয়, সব জমিতেই হয়। এঁটেল মাটিতেও উপযুক্ত, বেলে মাটিতে উপযুক্ত। কিন্তু বেলে মাটিতে উঁচু জমি হয়, উঁচু জমিতে বর্ষার সময় করা যায় এবং এঁটেল জমি হলে নিচে জায়গা করা যায় না, যার জন্য সব জমিতেই করা যায়। কিন্তু এঁটেল মাটি উপযুক্ত, মানে বেশি দিন মানে সব সময় করা যায় এবং বেলে মাটির গাছটা বাড়ে বেশি, এঁটেল মাটির গাছটা বাড়ে কম। তাছাড়া সব জমিতেই করা সম্ভব। এবং এই গাছ মোটামুটি 6 ফুট 6.5 ফুট হাইটের হয় এবং এঁটেল মাটির গাছ হলে একটু হাইট কম হবে। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে।
মশলা জাতীয় ফসলের মধ্যে পেঁয়াজ অন্যতম। বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাটের প্রগতিশীল কৃষক দীনবন্ধু বৈরাগ্য তিনি তার 6.5 বিঘা জমিতে সুখসাগর জাতের পেঁয়াজ চাষ করেছেন। নিজের ব্যবহারের পর উদ্বৃত্ত পেঁয়াজ তিনি বাজারে বিক্রি করেন। কৃষক বন্ধু রবি পেঁয়াজ চাষে তার অভিজ্ঞতার কথা জানালেন। আমি 6.5 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি, আর এখানে আমি কিন্তু জৈব সারের ব্যবহারটা বেশি করেছি। কারণ আমার র্যাবিট ফার্ম আছে, আমি ওই র্যাবিট ফার্মের টোটালি ওয়েস্ট আমি পেঁয়াজের জমিতে দিয়েছি। এবং আমার ক্যাটেল ফার্ম আছে, গরুর ফার্ম, সেখান থেকেও তাদের যে গোবর চোনা এই সমস্ত সেগুলো আমি আমার পেঁয়াজের খেতিতে দিয়েছি। আর তার সঙ্গে সামান্য পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করেছি। আমি প্রথমে পেঁয়াজের বীজ নিয়ে এসেছি, সুখসাগর বীজ, এবং বীজটাকে ছড়িয়ে সেটা 45 দিনের মাথায় রোয়ার উপযুক্ত হয়েছে। সেই সময় আমি সেটাকে শোধন করে, বীজটাকে ছড়িয়েই ছিলাম শোধন করে, তারপরে আবার চারাগুলোকেও শোধন করে নিয়েছি। আমি শোধন করার সময় এর মধ্যে টাইকোডার্মা ভিরিডির ইউজ করেছি। এইটা 15-20 লিটার জলে 5 গ্রাম থেকে 7 গ্রাম টাইকোডার্মা ভিরিডি দিয়ে তার মধ্যে পেঁয়াজের গাছের গোড়াগুলোকে ডুবিয়ে দিয়ে এভাবে শোধন করে নিয়েছি। আর জমি তৈরি করার সময় প্রথমে আমি ধুলোতে চাষ দিয়েছি 4টে। সেটাকে মাটি সূর্যের আলোতে শুকিয়ে একদম পুরো যখন শক্ত হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়েছে, তখন আবার 2টো চাষ দিয়েছি। 2টো চাষ দেওয়ার পরে 6টা চাষ হলো। এইবারে আমি যেদিন জল ঢোকাই সেদিন মই টেনেছি, জল ঢুকিয়ে মই টেনেছি। মই টানার পর এবারে ওটাকে ভ্যালি কাটেছি আমি 4 হাত, মানে 6 ফুট চওড়া এবং লম্বা আমার পুরো জমিটা যতটা ততটা। আর ভ্যালিগুলো আমার বেশিরভাগ জমিতে পূর্ব পশ্চিম দিকটাই রয়েছে, কারণ আমার জমিগুলো সেফই এরকম। ভ্যালি কেটেছি, ভ্যালি কেটে আমি 2 হাতে 7টা-8টার হিসাবে আমি সেখানে চারা গাছ লাগিয়েছি, পেঁয়াজের চারা। এবং মাটিতে আমি জৈব সার তো আমার যা দেওয়া ছিল, তার সঙ্গে বিঘা প্রতি 15 থেকে 20 কিলো 10-26 আর ইউরিয়া 8 কিলো এই হিসাবে দিয়েছি, দিয়ে আমি রোপণ করেছি। তার 2 থেকে 3 দিন পর আমি ওর মধ্যে ঘাসের ওষুধ স্প্রে করেছি। সরু পাতা না, চওড়া পাতার ওষুধ আমি স্প্রে করেছি, যাতে করে ঘাস না বেরোয়। তাতে করে আমার এখানে পেঁয়াজের জমিতে গাঁধা পূর্ণিমার চাপ বেশি, সেই কারণে আমি চওড়া পাতার ওষুধটা দিয়েছি। এতে করে আমার পেঁয়াজের জমিতে ঘাস হয়নি। আর তারপরে আমি এটাকে 28 দিন পরে নাগ ছ্যাঁচ দিয়েছি। নাগ ছ্যাঁচ বলে এই প্রথম ছ্যাঁচটাকে। সেই সময় মাটি পুরো একদম ফেটে গিয়েছিল, অনেক বড় বড় ফাট হয়ে গেছিলো। সেই সময় আমি নাগ ছ্যাঁচ দিয়েছি এবং নাগ ছ্যাঁচ দেওয়ার পর সারের প্রয়োগ করেছি। আবার ওই বিঘে প্রতি 7-8 কিলো করে ইউরিয়া এবং 15 থেকে 20 কিলো 10-26 দুবারা দিয়েছি। দেওয়ার পরে আর কোনো সার আমি এর মধ্যে ব্যবহার করব না। এখানে এবার আমি নিড়াই করছি। নিড়াই করার পর বিঘা প্রতি আমার 2টো লোক লাগছে, কারণ যেহেতু ঘাস মারা ওষুধ দেওয়া আছে, আমার ঘাস হয়নি, তবুও কোনো জায়গা হয়েছে, সেগুলো জাস্ট একটু খুঁড়ে দেওয়া হচ্ছে। এইভাবে পরিচর্যা করা হচ্ছে। এবং আমি ফের দ্বিতীয় আমি ফোয়ারা দিয়েছি নাগ ছ্যাঁচের 22 দিন পর একটা হালকা ফোয়ারা দিয়েছি, এবং এর পরে আরেকটা ফোয়ারা দেব। তারপরে ফাইনাল পেঁয়াজ ওঠার জন্য যে ছ্যাঁচ, সেটা আমি পুরোপুরি ডুবিয়ে ছ্যাঁচ দেব। আমি 3টে ফোয়ারা দিই এবং একটা নাগ ছ্যাঁচ দিই। আর লাস্ট যে ছ্যাঁচ, সেটা একদম শেষের ছ্যাঁচ, সেটা আমি পুরোটাই ছ্যাঁচ দিই। তো আমার জমির পজিশন অনুযায়ী আমাকে এটা করতে হয়, সেই হিসাবে আমি এইভাবেই ফোয়ারা দিয়েই তৈরি করি। এবং আমার পেঁয়াজের গাছ খুব ভালো হয়েছে, আশা করি ফলও ভালো হবে। আর গাছের চারা একটাও কাটেনি, যেহেতু শোধন করা ছিল। বিঘা প্রতি একটা জমিতে পেঁয়াজ সুখসাগরের জন্য আমার খরচা হয়েছে মোটামুটি 11 থেকে 13 হাজার টাকা, কোনোটাই বেশি কম। কারণ লেবারের যে হিসাবে দাম আমার এখানে 250 টাকা লেবার, তো সেই হিসাবে লেবার চার্জটাই বেশি পড়ে যায়। খাদের জন্য বা ওষুধের জন্য এতটা বেশি খরচা হয়নি। যাই হোক, 11 থেকে 13 হাজার টাকা খরচা হয়েছে আমার বিঘা প্রতি, জল, ট্যাক্স ফ্যাক্স সব কিছু নিয়ে। এবারে যেই সময় থেকে পেঁয়াজ রোয়া হয়েছে সেই সময় থেকে প্রায় 2 মাস হয়ে গেল, আর 1 মাস বাকি আছে। এই 1 মাস পরে আমার পেঁয়াজের ফসল উঠলে বোঝা যাবে। তো গত বছর আমার না করেও আমার বিঘা প্রতি খরচা যেটা হয়েছিল, তার থেকে আমি অনেকটাই লাভ পেয়েছিলাম। তবে তুলনামূলকভাবে অন্যান্য বছরের থেকে কম পেয়েছিলাম। এবছর দেখা যাক, যদি পেঁয়াজের দামটা ভালো থাকে। 250 টাকা যদি মন হয় তাহলে আমাদের লোকসান হয়, মানে দুমুখ সমান হয়।
কিন্তু যখন 300 থেকে 350 টাকা মন হবে সেই হিসাবে আমাদের মোটামুটি প্রতি মনে আমাদের 100 টাকা করে থাকবে। তাহলে 40 মন পেঁয়াজ মানে 4000 4000 টাকা থাকবেই থাকবে। হ্যাঁ, এবার অনেক সময় এটা বেশি হয়। এবারে দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা থেকে অন্নদাতার দপ্তরে ফোন করেছেন সমীর হালদার। তিনি জবা চাষ করেছেন। এখন জবা গাছে দয় পোকার উপদ্রব দেখা দিয়েছে। এর নিয়ন্ত্রণ কিভাবে করা যাবে সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। সমীর বাবু, আপনার প্রশ্নের উত্তরে আপনাকে অন্নদাতার বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি। দয় পোকার পূর্ণাঙ্গ মত অপুংজনী পদ্ধতিতে নিম্ফের জন্ম দেয়, তবে মাঝে মাঝে এরা গাছের গোড়ার কাছাকাছি মাটিতে ডিম পাড়ে। পূর্ণাঙ্গ মত একসাথে প্রায় 60 থেকে 240টি পর্যন্ত ডিম পাড়ে। ডিম থেকে নিম্ফ বের হয়ে গাছের কাণ্ড বেয়ে গাছের ওপরে আসে। এই কীটটির পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ একই রকমের দেখতে হয়। এরাই ক্ষতি করে থাকে। এরা কচি পাতা, কাণ্ড ও ফুলের সরস অংশ খেতে থাকে। এরা দেখতে সাদা তুলোর মতো হয় এবং পাতার নিচে, কাণ্ডে, ফুলের বোঁটায় চাক বেঁধে থাকে। এছাড়া দয় পোকার আক্রান্ত স্থানে ছত্রাক বাসা বাঁধে। এই পোকার আক্রমণে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, ফুলের গুণগত মান ও বাজার দর কমে যায়। তাই এই দয় পোকাকে নিয়ন্ত্রণ করতে হলে সুসংহত উপায়ে নিয়ন্ত্রণ কৌশল অবলম্বন করতে হবে। জবা ফুলের বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর জো না থাকলে জলসেচ দিতে হবে। এছাড়া নিয়মিত বাগান পরিদর্শন করতে হবে। আক্রমণের শুরুতেই আক্রান্ত পাতা, ফুল ও মাটিতে পড়ে থাকা অংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে বা পুঁতে দিতে হবে। এই দয় পোকার দমনে বন্ধু পোকার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বন্ধু পোকাটি হল লেডিবার্ড বেটল। এই বন্ধু পোকাটি দয় পোকার ডিম ও পূর্ণাঙ্গ পোকাকে খেয়ে নষ্ট করে দেয়। দয় পোকার নিয়ন্ত্রণে পরিষ্কার সাদা জল স্প্রে করলেও উপকার পাওয়া যায়। ব্যাসিলাস তুরেনজিয়েন্সিস স্প্রে করেও এই পোকার নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া 10,000 ppm এর নিম তেল 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে এই পোকা নিয়ন্ত্রণে আসে। এত সব ব্যবস্থা অবলম্বন করার পরেও এই কীটশত্রুটি যদি নিয়ন্ত্রণে না আসে তখন রাসায়নিক হিসেবে প্রয়োগ করতে হবে। নোভাল ইউরোন 8 গ্রাম অথবা ডাইক্লোরোফস 0.75 মিলিলিটার অথবা কার্বোসালফান 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে ভালো সুফল পাওয়া যায়। এই পন্থাগুলি অবলম্বনের দ্বারা জবা ফুলের দয় পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব। আবার ফিরে এলাম। পশ্চিমবঙ্গে একটি প্রধান ডাল শস্য হল মসুর। উন্নত জাত এবং উন্নত প্রযুক্তির ব্যবহারে কৃষক এখানে পাচ্ছেন মসুরের উচ্চ ফলন। মালদা জেলার রতুয়া 1 নম্বর ব্লকের কৃষক কুত্তু বসাক তার 1.5 বিঘা জমিতে দেশি মসুরের চাষ করেছেন। এখন তার মসুর গাছের বৃদ্ধি দশা চলছে, কিন্তু তার মসুর জমিতে ঢলে পড়া রোগ এবং শোষক পোকার আক্রমণ তার মুখোমুখি হয়েছে। কৃষক এই সমস্যার কথা জানালেন অন্নদাতাকে। আমি 1 বিঘার মতন মসুর লাগিয়েছি। সেই আমার মসুর হচ্ছে দেশি, 1.5 মাসের মতন হয়ে গেছে। ভালোভাবে গাছ বেরিয়েছে, কিন্তু গাছে এখন দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় মানে পাতাগুলো মানে মরছে আর কালো কালো মানে পোকা দেখানো যাচ্ছে। সেই পোকাটা ঠাল অবধি মানে কেটে মানে পরিয়ে দিচ্ছে। মসুরের এই রোগ এবং পোকা প্রতিকারের উপায় কি এবং ফলন বাড়ানোর জন্য প্রয়োজনীয় পরিচর্যা সম্পর্কে বিস্তারিত পরামর্শ দিলেন মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ডক্টর পারমিতা ভৌমিক। গাঙ্গেয় পলিমাটিতে যেখানে মাটির পিএইচ 4.5 থেকে 8.2 এর মধ্যে থাকে, এরকম কন্ডিশনে মসুর চাষটা ভালো হয়। মসুরের কিছু উন্নত জাত হচ্ছে সুব্রত, মৈত্রী, হুল 57, IPL 406।
যে জাতগুলোর কথা বললাম, এই জাতগুলো চাষ করলে যেমন রোগ পোকার প্রকোপটা কম হবে, সেরকম ফলনটাও বাড়বে। চাষি ভাই যে মুসুর চাষের যে সমস্যাগুলোর কথা বললেন, সেটা হচ্ছে মুসুরের ঢলে পড়া রোগ, আর আরেকটি হচ্ছে মুসুরের শোষক পোকা। তো মুসুরের ঢলে পড়া রোগ হচ্ছে একটি ছত্রাকজনিত রোগ। এই রোগটি সাধারণত মুসুরের বীজ বোনার 1.5 মাস পর থেকে দেখা যেতে পারে। আর এই রোগের ক্ষেত্রে গাছগুলো আছে তার নিচের দিক থেকে কালো হয়ে যেতে থাকে এবং আস্তে আস্তে পাতা হলুদ হয়ে গাছটা পুরো শুকিয়ে যায়। শোষক পোকা তার সমস্যাটা তখনই আসে যখন তাপমাত্রা অল্প অল্প করে বাড়তে থাকে, সেই সময় শোষক পোকার প্রাদুর্ভাব দেখা যায়। দুই রোগ আর পোকার হাত থেকে মুসুরকে বাঁচানোর জন্য এবং মুসুরের ফলন যাতে আরেকটু বাড়ানো যেতে পারে, তার জন্য কিছু কিছু পদ্ধতি যদি চাষি ভাই অবলম্বন করতেন তাহলে হয়তো ওনার ফলন আরেকটু ভালো হতো এবং রোগ পোকার হাত থেকে উনি হয়তো নিষ্কৃতি পেতে পারতেন। মুসুরের ঢলে পড়া রোগ এবং জন্য ওনাকে প্রথমেই বীজ শোধন করে নিতে হতো। প্রতি কেজি বীজের সাথে 3 গ্রাম ম্যানকোজেব অথবা 2 থেকে 3 গ্রাম কার্বেন্ডাজিম মিশিয়ে ছায়াযুক্ত জায়গায় শুকিয়ে নিয়ে তারপর বীজটা জমিতে ফেলতে হতো। বীজ শোধনের কমপক্ষে 7 দিন পরে ওনাকে রাইজোবিয়াম কালচার দিয়ে মসুরের বীজটাকে আরেকবার শোধন করতে হবে। আর সেক্ষেত্রে প্রতি বিঘা বীজের সাথে 200 গ্রাম রাইজোবিয়াম কালচার 500 মিলিলিটার ঠান্ডা করা ভাতের ফ্যান বা মাড়ের সাথে ভালোভাবে মিশিয়ে ছায়াযুক্ত জায়গায় ভালো করে শুকিয়ে নিতে হবে, তারপর সেই বীজটা বুনতে হবে। যে বীজ শোধনের কমপক্ষে 7 দিন পরেই কিন্তু রাইজোবিয়াম কালচার বীজের সাথে মেশাতে হবে। রাইজোবিয়াম কালচার মেশানো বীজ সরাসরি যেন সূর্যালোকের সংস্পর্শে না আসে, সেজন্য বীজ বোনার কাজটি বিকেলের দিকে করাটাই ভালো হবে। সাধারণত চাষি ভাইরা মসুরের বীজ ছিটিয়ে বোনেন, আর সেক্ষেত্রে বিঘা প্রতি 4 থেকে 4.5 কেজি বীজের প্রয়োজন হয়। কিন্তু যদি চাষি ভাই সারি করে অথবা শূন্যকর্ষণ যন্ত্রের সাহায্যে বীজ বোনেন তাহলে সেক্ষেত্রে বীজের পরিমাণ অনেকটাই কম লাগে এবং সেক্ষেত্রে পরিচর্যাও ভালো করা যায় আর ফলনটাও ভালো পাওয়া যায়। আর মসুরের ক্ষেত্রে কার্তিকের মাঝামাঝি থেকে অগ্রহায়ণের মাঝামাঝির মধ্যে যদি বীজটা ফেলা হয় জমিতে, তবে সব থেকে ভালো ফলন পাওয়া যায়। বিঘা প্রতি সাধারণত 5 কেজি 750 গ্রাম ইউরিয়া, 33 কেজি 300 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং 4.5 কেজি মতো পটাশ দেওয়াটা খুবই দরকার। এই সারগুলো মূল সার হিসেবে জমি তৈরির সময় চাষি ভাইকে দিতে হতো। পটাশ ব্যবহার করা খুবই জরুরি, তাতে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই বেড়ে যায়। মূল সারের সাথে সালফার বিঘা প্রতি 2.5 থেকে 3 কেজি দিতে পারতেন, এতে ফলনটা অনেকটাই বাড়বে। তাছাড়া অনুখাদ্যর অভাবও অনেক সময় দেখা যেতে পারে মসুরের ক্ষেত্রে। তো অনুখাদ্যের অভাব যাতে না দেখা দেয় তার জন্য প্রতি লিটার জলে 1 গ্রাম করে বোরন দিলে আরো ফলনটা ভালো পাবেন। বোরন 2 বার স্প্রে করতে হবে, একবার 30 দিনের মাথায়, বীজ বোনার 30 দিনের মাথায়, আরেকবার বীজ বোনার 45 দিনের মাথায়। এছাড়া ডিএপি প্রতি লিটার জলে 2 গ্রাম হিসাবে স্প্রে করতে হবে বীজ বোনার 45 দিনের মাথায়। গাছে শুটি ধরার সময় যদি একবার জলসেচ দেওয়া হয় তাহলে গাছের ফলনটা আরেকটু ভালো হবে। মসুর সাধারণত 120 থেকে 30 দিনের মধ্যে পেকে যায়। এই সব পদ্ধতি অবলম্বন করে যদি চাষি ভাই চাষ করেন তাহলে বিঘা প্রতি 2 থেকে 2.5 কুইন্টাল মতো ফলন উনি পেতে পারবেন। মসুরের ঢলে পড়া রোগ এবং শোষক পোকার তার জন্য ওনাকে প্রথমেই বীজ শোধন করে নিতে হতো। এখন কার্বেন্ডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলে অথবা কার্বেন্ডাজিম আর ম্যানকোজেবের মিশ্রণ প্রতি লিটার জলে 1 গ্রাম হিসেবে মিশিয়ে সেটা স্প্রে করতে হবে অন্তত 2 বার। দুটো স্প্রের মাঝখানে 10 থেকে 15 দিনের মতো গ্যাপ রাখতে হবে। আর স্প্রে করার সময় স্টিকার বা আঠা ব্যবহার করেন। আঠার পরিমাণ হচ্ছে প্রতি লিটার জলে 0.5 মিলিলিটার করে। শোষক পোকার ক্ষেত্রে চাষি ভাই যেহেতু কোনো শোধন করেননি, সেজন্য ওনাকে এখন স্প্রে করতে হবে। আর স্প্রে করার জন্য ইমিডাক্লোপ্রিড প্রতি 5 লিটার জলে 1 মিলিলিটার হিসেবে অথবা অ্যাসিটামিপ্রিড প্রতি লিটার জলে 0.5 গ্রাম হিসেবে অথবা থায়োমেথক্সাম প্রতি লিটার জলে 0.5 গ্রাম হিসেবে অথবা অ্যাসিফেট প্রতি লিটার জলে 1 গ্রাম হিসেবে ওনাকে স্প্রে করতে হবে। সেটিও 2 বার স্প্রে করতে হবে। তবে ফুল আসার আগে স্প্রেগুলো যদি করা হয় সব থেকে ভালো হয়। মসুরের শোষক পোকার ক্ষেত্রে আরও একটি পদ্ধতি চাষি ভাই অবলম্বন করতে পারেন, সেটি হচ্ছে আঠালো হলুদ ফাঁদ।
কারণ আঠালো হলুদ ফাঁদ ব্যবহার করলে বিষ প্রয়োগ অনেক কম করতে হবে, কিন্তু পোকাও দমন করা সম্ভব হবে। সাধারণত একর প্রতি 8 থেকে 10টি যদি আঠালো হলুদ ফাঁদ লাগানো হয় তাহলে পোকার পরিমাণ অনেকটাই কমে যেতে পারে। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।